যেটা সেটা হচ্ছে দেখুন, সমস্যাটা তো দেখুন নর্থ ইস্টে টয়লেট আছে, সাউথ ইস্টে আছে, মেন ডোর আছে, সেগুলো তো রিপ্লেস হয়েছে। সাউথ ওয়েস্টের টয়লেটও ইয়ে করা হয়েছে, কিন্তু আমি বলছি ওয়েস্টটা এটা বেশ মানে ঘাটতে গিয়ে দেখতে পেলাম যে এখানে ওয়েস্টটাতে কোনো জায়গা নেই। তাহলে এই যে এইখানে আপনি যদি সাউথ ইস্টের মেন ডোর রিপ্লেসও করেন, আপনি খুব একটা ব্যাংকিং সাপোর্ট কি খুব পাওয়া যাবে? এটাই আমি প্রশ্ন করছি, কারণ যেহেতু ব্যাংক আমি সাউথ ইস্টে বন্ধ করলাম, আমার ক্যাশ ফ্লো যেটা খুব বাজেভাবে ফ্লো হচ্ছে, সেটা নেগেটিভ ফ্লো হচ্ছে, সেটা বন্ধ হলো, ঠিক আছে, হলো। কিন্তু সেভিংস করতে গেলে এবং ব্যাংকিং সাপোর্ট পেতে গেলে যে দিকটা লাগবে সেই দিকগুলো তো নেই, না, প্রথম বিষয় তাই না? হচ্ছে, যেহেতু ওয়েস্টের পোর্শনটা কাটা, ওয়েস্ট পোর্শন কাটা মানে ওয়েস্ট কিসের জায়গা? আমাদের সমৃদ্ধির জায়গা, উন্নতির জায়গা। ওয়েস্ট যখন কেটে যায় প্লট থেকে, তখন সেই জায়গাটা আমরা সেভাবে পাবো না, মানে সেই পজিশনটা পাবো না। ওয়েস্ট আমাদের প্রমোশনকেও বোঝায়, আমাদের উন্নতিকে বোঝায়, আমাদের বিজনেসের ক্ষেত্রে গ্রোথকে বোঝায়, তাই না? তো সেগুলো আমরা ঠিকঠাক পাবো না, যেহেতু ওয়েস্ট কাটা। প্রথম গেল। যদি এন্ট্রান্সে আসি, এখানে সাউথ ইস্টে এন্ট্রান্স রয়েছে। এন্ট্রান্সটা কি হচ্ছে না, যা আসবে অনবরত জলের মতন বেরিয়ে যাবে, তার থেকে বেশিই বেরিয়ে যাবে। তো এখানে একটা উপায় করা যেতে পারে, যেহেতু টয়লেট দুটো রয়েছে, একটা সাউথ ওয়েস্টে, একটা নর্থ ইস্টে। দুটোর মধ্যে তুলনামূলক ক্ষতিকর কে? সাউথ ওয়েস্ট। তাকে আমরা সিল করলাম, তাকে বন্ধ করলাম, করে আমরা যে এন্ট্রান্সটা রয়েছে ওটাকে, যদি সম্ভব হয়। হ্যাঁ, এন্ট্রান্স রিপ্লেস করা গেছে, এন্ট্রান্স কে রিপ্লেস করা গেছে, হুম। এবং সাউথ ওয়েস্টের টয়লেটও বন্ধ করা হয়েছে, কিন্তু হ্যাঁ। আমি সাউথ এন্ট্রান্স রিপ্লেস করলাম আমার অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয় যে খরচ, ব্যাপক খরচ, সেটা ধরুন তার যারা থাকছে তাদের বন্ধ হলো। হুম। কিন্তু ব্যাংকিং সাপোর্ট পেতে গেলে যে জায়গাটা দরকার হবে, যে টাকাটা খরচাটা বন্ধ হবে, কিন্তু সেই টাকাটা বৃদ্ধি হওয়া বা থাকা স্টোরের দরকার হবে, সেখানে তো ওয়েস্টকে লাগবে। তারপর তাদের যে ড্রিম ফুলফিল করার জন্য ওয়েস্টকে হ্যাঁ। লাগবে, সেই ওয়েস্ট আর নিন্দাবৃত্ত ইয়ে তো নেই। না, ওইটাই তো সমস্যা, যে ওয়েস্টটা নেই। এই না থাকার কারণে সমৃদ্ধি আসবে না, এবং নর্থ ওয়েস্ট সাপোর্টিং জায়গা, সেই সাপোর্টটা আমরা চট করে পাবো না। এর জন্য প্রচুর সংঘর্ষ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা বড় প্রবলেম যে থেকেই যাচ্ছে, নর্থ ইস্টে টয়লেট তো আছেই। নর্থ ইস্টের টয়লেট শুধুমাত্র যে আমাদের শারীরিক ক্ষতি করে এমনটা নয়, আর্থিক ক্ষতিও কিন্তু করে। নর্থ ইস্টের টয়লেট আর্থিক ক্ষতিও করে, হুম, হুম। শারীরিক ক্ষতিও করে, এবং কোথাও না কোথাও মানসিকভাবেও তাকে ধীরে ধীরে বিধ্বস্ত করতে থাকে। তো এবার এমনই একটা মেজর জায়গা এটা হয়ে গেছে, যে নর্থ ইস্টেও টয়লেট, সাউথ ওয়েস্টেও টয়লেট, কাকে ভেঙে কাকে রাখবো, তাই না? এবার এই হ্যাঁ, এই যে অবস্থা, এই ছকটাতে যা অবস্থা রয়েছে, একে যদি পুরোপুরি ঠিকঠাক করতে হয়, ভাঙাভাঙি আর ভাঙাভাঙি, এছাড়া কোনো গতি নেই। আর যদি এটা ফ্ল্যাট হয়, সম্ভব নয়। বাড়ি হলে তাকে পুরো ভেঙে মুড়িয়ে হ্যাঁ। এটা সেটা করে হ্যাঁ, দিয়ে ফ্ল্যাটে করা সম্ভব সম্ভব। না, কারণ ড্রেনেজের একটা ব্যাপার থাকে, এটা হ্যাঁ, ফ্ল্যাটেই না। যদি ফ্ল্যাট হয়, ফ্ল্যাটে এটা সম্ভব কখনোই হবে না। তাহলে একটা কাজ হতে পারে, যে সাউথ ওয়েস্টটা বন্ধ করে নর্থ ইস্টকে চালু করতে হবে, নতুবা নর্থ ইস্টকে বন্ধ করে সাউথ ওয়েস্ট চালু রাখতে হবে। যদি ফ্যামিলি থাকে বাড়িতে, সেক্ষেত্রে সাউথ ওয়েস্টটা বন্ধ করা হয়েছে। সাউথ ওয়েস্টটা বন্ধ করা হয়েছে মানে ফ্যামিলিটাকে রক্ষা করা হয়েছে, মানে বন্ডিংটাকে বাঁচানো হয়েছে, ব্যাপারটা এটা। হুম, হুম, হুম। কিন্তু ফিজিক্যাল হেলথ ইস্যুস তো কিছু না কিছু থাকবেই। তো এক্ষেত্রে ওয়েস্টকে কি করে পাওয়ার দেওয়া যেতে পারে, একটু ওয়েস্ট সাইডটাকে কি করে পাওয়ার দেওয়া যেতে পারে? ওয়েস্টকে বায়ু কোনো পাওয়ার, যেহেতু প্লটটা কাট আছে, না প্লটটা কাট আছে, একে একে তোলা তো মুশকিল। একটা আমরা করতে পারি, ওয়েস্ট ব্রিজ। আগের ক্লাসে বলেছিলে যে দুটো কালার মিশিয়ে কালার করতে, যার থেকে হ্যাঁ, ওই তত্ত্বটা সৃষ্টি হয়েছে, সেই তত্ত্বের কালার আর ওই তত্ত্বের কালার, দুটো কালারকে মিক্সড করে ওইখানে লাগালে।
সেটা তো করাই যায়, কিন্তু সেটা করলেও খুব একটা বেশি লাভজনক হবে না। তার মূল কারণ হচ্ছে ওয়েস্টের সাইডের প্রায় 60% অংশ কাটা আছে, 40% আছে। যদি এটা 50-50 হতো, যে 50 কাট আছে, 50 অংশ আমার ভিতরে মানে আমার ইনক্লুড আছে, তাহলে কালার সিস্টেমে কাজ হয়ে যেত। এক্ষেত্রে কালার যে একদম কাজ করবে না এমনটা না, আমরা এই জায়গাটা পুরো ইয়েলো কালার করতেই পারি। তবে ইয়েলো কালারটা আমরা করতে পারি ওয়েস্টের ঘরটাতে করব, বা বেডরুমটাতে করব, যে বাথরুমটা আছে ওই বাথরুমটাতে করব, কিচেনটাতে করব, কেমন, আর ডাইনিং স্পেসটায় ওয়েস্টের সাইডে যে ডাইনিং স্পেসটা আছে এটাতে করব। স্যার এটা আরেকবার বলুন। ইয়েলো কালারটা আমরা কিচেন থেকে শুরু করে বেডরুম সহ ডাইনিংটা পর্যন্ত করব। ডাইনিংটা পর্যন্ত অর্থাৎ ওয়েস্টের দিকে ডাইনিং এর যে দেওয়ালটা এই পর্যন্ত রাখবো। ওদিকে কিন্তু কোনোভাবেই ইয়েলো কালার যাবে না, মানে বেডরুমের যে দেওয়াল পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ওই বেডরুমের দেওয়ালে ইয়েলো কালার টাচ হবে না। এই ওটা কি শুধু ইয়েলো কালার করতে হবে? এখানে ইয়েলো কালারই হবে। কেন হবে? কারণ আকাশ তত্ত্বের সৃষ্টি তো হচ্ছে পৃথিবী তত্ত্ব থেকে। এবার ইয়েলো মানে কি, ইয়েলো কালারের মধ্যে যদি সাদা কালার মেশাই সেটা হালকা ইয়েলো হয়ে যাবে। সাদাতে আর হলুদে তো এমন কিছু তো নতুন কালার বেরোবে না। হলুদের মধ্যে সাদা দিলে সেটা না না, হালকা আমি সাদা সেটা হয়ে যাবে। না না, আমি ওটা বলছি না। আগের ক্লাসে যেটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে যদি কোনো তত্ত্ব কাঠ হয়ে থাকে, হুম। তাহলে সেই তত্ত্বটা যেই তত্ত্ব থেকে সৃষ্টি হয়েছে হ্যাঁ। সেই তত্ত্বের কালার এবং ওই যে তত্ত্ব কাঠ হয়েছে সেই তত্ত্বের কালার দুটোকে হ্যাঁ। মিক্স করতে হবে। হুম। তাহলে তাই এখানে তাই পশ্চিম তো দিক করা হবে। মানে হচ্ছে, হুম। হ্যাঁ, পশ্চিম দিক মানে হচ্ছে পিতৃতত্ত্ব। হুম। পশ্চিম দিকে আকাশ তত্ত্ব। সরি সরি, ভুল হয়েছে, আকাশ তত্ত্ব। হুম। আর ওটা সৃষ্টি হচ্ছে পিতৃতত্ত্ব থেকে। হুম। ওই জন্য হলুদের সাথে সাদা মেশাতে হবে, হুম। মানে না মিশিয়ে হলুদ একই হলো। একই হলো, কারণ ও তো চেঞ্জ হবে না কিছু। হুম হলুদের মধ্যে সাদা মেশালে হলুদের চেঞ্জেস কিছুই আসবে না। হুম এটা করা যেতে পারে। এটা করলে যে খুব বিরাট লাভবান হয়ে যাবো বা তেমন কিছু পেয়ে যাবো এমনটা কখনোই নয়। ওই জন্য বলি না আমি মাঝে মধ্যে, যে কিছু কিছু প্লট থাকে যেটাকে ছেড়ে দেওয়াটাই বাঞ্ছনীয়, সেটাকে হাজার রেমেডি করেও রাখা যায় না। তার মধ্যে এটা পড়ে যায়। ওয়েস্টকে পাওয়ার দিতে চাইলে আমরা এভাবে কালারের মাধ্যম দিয়ে একটা পাওয়ার দিতে পারি, কিন্তু তাতে যে মানে ওয়েস্ট, তাতে খুব একটা ফলপ্রসূ কিছু হবে না, মানে উল্লেখযোগ্য ফল কিছু পাওয়া যাবে না। না, উল্লেখযোগ্য ফল কিছু পাওয়া যাবে না। তার মূল কারণই হচ্ছে ওয়েস্টের সাইডটা ভীষণ রকম কাট আছে, মানে খুব হ্যাঁ, বেশি পরিমাণ কাট আছে। বুঝতে পেরেছি। যদি এই বেডরুমটা যেখান থেকে এই লেখাটা আছে 15 ফুট যেখানে লেখা আছে ওই অবধিও যেত, মানে কনস্ট্রাকশন এরিয়া যদি 15 পর্যন্তও যেত, তখন কিন্তু কালারে কাজ হয়ে যেত, কারণ এরিয়াটা 50-50 হুম হয়ে হুম। যেত। তো সেটা তো সম্ভাবনা নয়, সে সেটা সম্ভবই নয় সেটা। সম্ভব নয়। হুম। ঠিক আছে, ঠিক আছে। বেশ। এখানে বাড়ির লোকদের নেচার কিরকম? আচ্ছা, অর্কদীপ বাবু, আপনি যে বইটা পাঠিয়েছেন এবার এটাতে আসি। বৃহৎ সরল বাস্তুশাস্ত্র। আচ্ছা, এই বইটার ফ্রন্ট পেজটা খুলুন। টিকাকার কে? বলছি। উম, সম্পাদন হচ্ছে প্রমোদ কুমার শাস্ত্রী। বুঝে গেছি। আহ, নিয়েছে কোথা থেকে, লেখাগুলো তুলেছে কোথা থেকে, সংগ্রহ কোথা থেকে?
ধরুন তাতে লেখা আছে কি পারিবারিক সুখ শান্তি ব্যাপার সর্বাধিকার নিচে কোথা থেকে সেরম লেখা নেই কোথাও। লেখা নেই তো? না, একটু দেখিনি, হয়তো বিশ্বকর্মা প্রকাশই বলবে। বিশ্বকর্মা প্রকাশ এটা না। না, এটা বিশ্বকর্মা প্রকাশ নয়, মানে বিশ্বকর্মা ষষ্ঠটাই হওয়া উচিত আর কি। বিশ্বকর্মা প্রকাশ থেকে যদি লেখাটা তুলতো এই লেখাটা লিখতে পারতো না। উম, উম, বিশ্বকর্মা হুম, প্রকাশে একটা লেখা রয়েছে, সেটা হচ্ছে অন্যরকম ভাবে। হুম, হলুদ গাছ, এই যে এখানে যেটা লিখে দিয়েছে, এটা সার্বজনীন লিখে দিয়েছে যে হলুদ গাছ রাখা যায় না, রাখলে ক্ষতি হবে। হুম, এটা কিন্তু হুম, সবার জন্য না। বিষয় হচ্ছে যাদের আচ্ছা, কুণ্ডলিতে যদি হুম, কোনোভাবে বুধের অবস্থা হুম, বা বৃহস্পতির অবস্থা খুব শোচনীয় হয়ে থাকে, খুবই খারাপ অবস্থায় থাকে, হুম, তাদের বাড়িতে সে যদি বাড়ির কর্তা বা কর্ত্রী হয়, মানে তার দ্বারা যদি হুম, সেই বাড়িটা পরিচালিত হয়, তখন তার হুম, ক্ষেত্রে এটা অসুবিধাজনক। নচেত আচ্ছা। নচেত হলুদ গাছ কোনো রকমই কোনো সমস্যার সৃষ্টি করে না সেভাবে। হ্যাঁ, নবপত্রিকার একটা তো হলুদ, তাই না? হ্যাঁ, হুম, এটা কার প্রতীকটা, চন্ডিকা না? খেয়াল ব্রহ্মা করছি না। কৃচ্ছিহরিদ্রা চ জয়ন্তি বিল্লদারিণ্যা অশোকা মানবশ্চৈব ধান্যেতে নবপত্রিকা। আমার বাড়িতেও মানে হলুদ বহুদিন থেকেই হয় আর কি। হুম, ভয় তো পাওয়ার কোনো দরকার নেই, এমন কিছু ব্যাপার না। আচ্ছা এবার, ক্ষতি তো কিছু হয়নি। না না, ক্ষতি হয়ও না। আচ্ছা এইবার আসি আহ, পুরোনো ব্যাচের ক্ষেত্রে। পুরোনো ব্যাচের বোধহয় বহুদিন আগে মেডিকেল বাস্তু করানো হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। আচ্ছা, কারোর কাছে কি মেডিকেল বাস্তুর কোনো পিডিএফ বা কোনো ছবি আছে? একটু দেখতে হবে, থাকার কথা আছে মনে হয়। আমি দেখছি, আচ্ছা। যদি থাকে আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। কারণ আমার ফ্রেন্ড ড্রাইভ থেকে এটা কিভাবে ডিলিট হয়ে গেল আমি বুঝতে পারছি না। আমি অনেকক্ষণ থেকে খুঁজছি কিন্তু না আমি না, থাকার কথা, থাকার কথা, দাঁড়ান শেয়ার দাঁড়ান, করবো, শেয়ার করতে পারছি আমি না। দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি, থাকার কথা। আচ্ছা, তো হেলথ অ্যান্ড বাস্ট বলে একটা পিডিএফ রয়েছে দেখছি, যেটা হ্যাঁ হ্যাঁ, ওটাই 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 19 পেজের। ওটাই এটা ওটাই 19টা পেজ আছে। ওটাই। শেয়ার। স্যার একটা কথা জিজ্ঞেস করি, ওই বিশ্বকর্মা প্রকাশ বাস্তুশাস্ত্র নামে অভয় কাত্যায়নী বইটা কি অথেন্টিক? হ্যাঁ, ভালো বই। হুম, হেলথ অ্যান্ড বাস্তু। হ্যাঁ, এটাই। বেশ সুন্দর, পেয়ে গেছি আমরা। এবার আমি স্ক্রিনটা শেয়ার করছি। ধন্যবাদ অর্কদীপ বাবু।
त्वदीयं वस्तु गोविन्द तुभ्यमेव समर्पयेत्। দেখতে পাচ্ছেন সকলে? দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হুম, আচ্ছা। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ হ্যাঁ সাউন্ড ব্রেক হলে অবশ্যই বলবেন। এখানে একটুখানি মিস হয়ে যাওয়া মানে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাওয়া। বাস্তুচক্র আমরা সবাই চিনি। এখানে আমরা 16 দিক পেয়ে যাচ্ছি এবং 16 দিকের বৈশিষ্ট্য সহ প্রত্যেকটা দিকের যে ভাগ N1 to N8, E1 to 8 সমস্ত নাম্বার আমরা জানি কোথায় কিভাবে দেখতে হয়। আমরা 16 দিকের বৈশিষ্ট্যও জানি, কোন দিক কি কাজে লাগে, কিভাবে কাজ করে সবটা জানি। আজকে যখন আমরা শরীর স্বাস্থ্য পড়তে যাব, শরীর স্বাস্থ্য পড়তে গেলে আমাদের এবার প্রত্যেকটা জোনের সাথে আমাদেরকে শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গকে মেলাতে হবে। কেমন? এন্ট্রান্সের যে বৈশিষ্ট্যগুলো ছিল N1 এ কি হয়, N2 তে কি হয়, 3 তে কি হয়, 4 এ কি হয়, এটা আপনাদের দেওয়া হয়েছিল কি নোটস? মানে নতুন তো দেওয়া না, পুরনো দেওয়া হয়েছে, নতুন দেওয়া হয়েছে কি? স্যার নোট না, তবে আলোচনা হয়েছিল যে কত নম্বরে গেটগুলো করা উচিত চারটের দিকে, আচ্ছা, এইটুকুটাই আলোচনা। এরকম কোনো লেখা পেয়েছেন কি? দেখুন স্ক্রিনে একটা লেখা এসছে। না 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 স্যার এরকম কোনো লেখা যায়নি। বেশ, ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। চলে গেছে? আচ্ছা, এইবার আমরা এই 16 দিকের সঙ্গে হিউম্যান বডির মধ্যে আমাদের অনেক রকম অর্গ্যান রয়েছে শরীরে, শিরা, উপশিরা, রক্তপ্রবাহী নাড়ি, এই সমস্ত কিছুর সাথে বাস্তুর একটা গভীর সম্বন্ধ আছে, গভীর থেকে গভীরও সম্বন্ধ আছে। এক একটা জোন, এক একটা দিক যদি কোনোভাবে ডিস্টার্ব হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই অর্গানটার পার্টিকুলার সেই অর্গানটা না তো শরীরের সমস্ত নার্ভে প্রেশার পড়বে বা শরীরের যে কোনো দিকে প্রবলেম হতে পারে, এমনটা কিন্তু নয়। পার্টিকুলার যে কোনো দিকে প্রবলেম এসছে আমার, যে কোনো দিকে যখন প্রবলেম এসছে, তাহলে আমার শরীরে সেই দিকটা জুড়েই বা সেই দিকটা যে অর্গানটাকে ইন্ডিকেট করছে, সেই অর্গানেই কিন্তু প্রবলেমটা আসবে। এর আগে আমাদের জানতে হবে রোগ কেন হয় শরীরে। 3টে ধাতুর কারণে রোগ হয়: বাত, পিত্ত আর কফ। আমাদের শরীর হচ্ছে এই ত্রিদোষ প্রধান, ত্রিধাতু প্রধান শরীর। এর মধ্যে বাত, বাত অর্থাৎ বায়ু, পিত্ত অর্থাৎ আগুন বা অগ্নি বা উত্তাপকে বোঝায়, কফ অর্থাৎ জলকে বোঝায়, জল থেকে কফের সৃষ্টি হয়। কেমন? বাত কোথায় থাকে না? বাত হচ্ছে কোমরের নিচ থেকে শুরু করে সম্পূর্ণ পায়ের অংশে বাতের অবস্থান। পিত্ত কোথায়? পিত্ত হচ্ছে কোমরের ওপর থেকে বুক পর্যন্ত, বুক মানে হার্ট অবধি পৌঁছচ্ছে না কিন্তু, তার আগে পিত্ত শেষ। তারপর বুক থেকে শুরু করে মাথার সম্পূর্ণ অংশটা কফ ধাতুর অংশ, কফের অবস্থান এই জায়গায় থাকে। এই হচ্ছে বাত, পিত্ত আর কফের অবস্থান পুরো শরীর জুড়ে। এইবার রোগ কত রকমের হয়। বাত ধাতু যদি কোনোভাবে বিক্ষিপ্ত হয়ে যায়, কোনোভাবে খারাপ হয়ে যায়, বাত থেকে যদি রোগ আসা একবার শুরু হয়, তাহলে সেখানে 80 রকমের রোগ হতে পারে বাত থেকে। মানে একটা মাত্র ধাতু বাত যদি কোনোভাবে খারাপ হয়ে যায়, সে 80 প্রকারের রোগ দিতে পারে। যদি পিত্ত কোনোভাবে খারাপ হয়ে যায়, সে 46 থেকে 50 রকমের রোগ দিতে পারে। আর কোনোভাবে যদি কফ খারাপ হয়ে যায়, সে আমাদের রোগ দেবে 28 প্রকারের। এইবার যদি আমরা এটাকে একটুখানি যোগ দিই মানে 80
প্লাস আমি 50 ধরলাম, প্লাস আমি ওদিকে 28 ধরলাম, তাহলে হয় 158 প্রকার। যদি আমরা এখন বর্তমান মেডিকেল সায়েন্সও ঘাঁটি, সেখানেও দেখতে পাবো রোগ কিন্তু বর্তমান ওই 128 থেকে 30 প্রকারের মধ্যেই থাকে, এর বাইরে যায় না। আর যেটা 28 থেকে 30-এ বলা হচ্ছে সেটা আসলে কিছুই না, সেটা ওই যে দুটো রোগ বাড়ছে আর কি, ওই দুটো যেটা বাড়ছে ওটা এমন কিছু না, ওটা 28-এর মধ্যেই ধরা যায়, তারই একটা শাখা প্রশাখা আর কি। তো যাই হোক, জ্বর, সর্দি, কাশি থেকে শুরু করে মারণ রোগ, ক্যান্সার থেকে, টিউমার থেকে, টিভি থেকে, যত প্রকারের রোগ আছে সব কিন্তু ওই 158-র মধ্যেই থাকবে, এর উপরে যাবে না। কারণ রোগের সংখ্যা এখানেই সীমিত, রোগ অসীমিত নয়, রোগ সীমিত। কারণ আমাদের বাত, পিত্ত, কফটাও সীমিত, এই জন্য আনলিমিটেড রোগ হয় না। যদি বাত আমার কন্ট্রোলে থাকে তাহলে আমি 80 প্রকার রোগের হাত থেকে বাঁচতে পারি। যদি পিত্তকেও আমি কন্ট্রোল করতে পারি তাহলে 50 প্রকার রোগের থেকে বাঁচতে পারি। আবার যদি কফকে কন্ট্রোল করতে পারি 28 প্রকার রোগের হাত থেকে বাঁচতে পারি। স্যার তাহলে ক্যান্সার কোন দিকে আসবে? কোন দিকে আসবে ওটা মানে? এরিয়া থেকে হবে? যে কোনো প্রকারের রোগ এই 3 ধাতু যখন খারাপ হয়ে যায়, নিজেদের ব্যালেন্স রাখতে পারে না, তখনই হয়। কিন্তু ক্যান্সারের কথা বলতে গেলে ক্যান্সার 3টের মধ্যে যে কোনো একটা ধাতুই দিতে পারে, এবার নির্ভর করে সে কতটা খারাপ হয়েছে তার উপর। তবে স্যার নির্ভর করে এই 3 ধাতুর মধ্যে সব থেকে ভয়ানক এবং ক্ষতিকর ধাতু হচ্ছে বাত। যেরকম 3 গুণ হয় সত্ব, রজ, তম, ঠিক তেমনি বাত, পিত্ত, কফ এরাও কিন্তু সত্ব, রজ, তমের মধ্যেই। যেমন কফ, কফ ধাতু হচ্ছে সত্ত্বীয় গুণের অংশ, বা সত্ত্বীয় গুণ থেকে কফের সৃষ্টি। পিত্ত রজগুণ থেকে সৃষ্টি, আর বাত হচ্ছে তমগুণ থেকে সৃষ্টি। কেমন? তো যারা এই 3 গুণের বাইরে তো গোটা পৃথিবীর সবকিছুই তো এই 3 গুণের মধ্যেই পড়ছে। স্যার একবার তথ্যগুলো আরেকবার বলুন স্যার। কোনগুলো? তথ্যগুলো আরেকবার বলুন। ওই রজসমত। সত্ত্বগুণ থেকে কফ ধাতু এসছে, রজগুণ থেকে পিত্ত এসছে, আর তমগুণ থেকে বাত এসছে বা বায়ু এসছে। এই হচ্ছে 3 গুণের সাথে 3 ধাতুর সম্পর্ক। কেমন? কারণ কফ ধাতুর যে মানে যখন কোনো ব্যক্তি জন্মে না, বা আমরা হচ্ছে প্রত্যেকটা মানুষ আছি, আমরা তো কোনো না কোনো গুণের প্রধান। এই যে 3 গুণ আছে সত্ত্ব, রজ, তম, কারোর মধ্যে সত্ত্ব বেশি, কারোর মধ্যে তম বেশি, কারোর মধ্যে রজ বেশি, তিনটে প্রত্যেকের মধ্যেই আছে। যে গুণটা যার মধ্যে বেশি তার মধ্যে সেই ধাতুটাও বেশি। যেমন দেখা গেল কোনো ব্যক্তি খুব সত্ত্বগুণের অধিকারী, সে সবসময় পূজা আর্চা করে, সত্ত্বগুণের বা সত্যের পথে চলে, তার মধ্যে অতটা উচ্চাকাঙ্ক্ষা নেই, যেরকম চলছে জীবন চলে গেলেই হলো, কোনো রকম কোনো প্রতিবন্ধকতা নেই, এই রকম একটা ভাব নিয়ে জীবন কাটায়। কারোর সঙ্গে কোনো হিংসা নেই, শত্রুতা নেই, কোনো দ্বেষ নেই, বিদ্বেষ নেই, জীবন চলছে। এরা কিন্তু এদের শরীরে কফ ধাতুর আধিক্য সব থেকে বেশি হয়, আর এদের শরীরে যে রোগগুলো আসে সেগুলো কফ ধাতু থেকে আসে। যারা একটু উচ্চাকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বেশি যাদের মধ্যে আছে, একটু আমি এটা করব, সেটা করব, অমুক জায়গায় যাব, তমুক চড়বো, জীবনে সব কিছু করতে হবে, ডিজায়ার যাকে বলে, প্রচুর পরিমাণ আছে, স্বপ্ন বিশাল, আকাঙ্ক্ষা প্রচুর, আর খুব স্পিডি, এদেরকে আমরা বলি রজগুণী। এই রজগুণীদের মধ্যে পিত্ত প্রধান হয় এরা, এদের মধ্যে পিত্ত খুব চড়া থাকে, এদের পেট সম্বন্ধীয় রোগ সব থেকে বেশি হয়, কারণ পিত্তের অবস্থান পেটে। আর যত বড় বড় লোক হবে দেখবেন যারা খুব সমাজের নাম, যশ, খ্যাতি অর্জন করে গেছে, অর্থের দিক থেকে নয়, কর্মের দিক থেকে, তারাই প্রকৃতপক্ষে সত্যগুণী হয় বেশিরভাগ ক্ষেত্রে। সবার কথা বলছি না, বেশিরভাগটা। এদের মৃত্যু দেখবেন নয় হার্ট প্রবলেমে মারা গেছে, বা ব্রেন স্ট্রোক হয়েছে, ওপরের অংশে কোনো ক্ষতি, অর্থাৎ বুক যেখানে কফের অবস্থান, এই অংশে কোনো ক্ষতির কারণে এদের মৃত্যু হয়, কারণ সত্যগুণী। আর রজগুণীদের মৃত্যু দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এদের পেট প্রবলেম থেকে আসে, ওই পেট সংক্রান্ত কোনো বিষয়ে কোনো রকম বড় সড়ো ঝামেলা হয়ে গেছে,
হতে পারে সেটা কিডনি, হতে পারে লিভার, হতে পারে ইন্টেস্টাইন, হতে পারে কিডনি, মানে ওই এরিয়ার মধ্যে যে অর্গান আছে, এই কোনো অর্গানের কারণেই তার মৃত্যু ঘটলো বা সেখান থেকেই তার কোনো বড়সড় রোগের সৃষ্টি হলো। আর যাদের বাত প্রধান হয়ে থাকে, তমগুণী যারা হয়, বাতের অবস্থান আমরা দেখতেই পাচ্ছি। এই অংশে কোনো রকম ভারী পীড়ার কারণে, ভারী ক্ষতির কারণে এদের এই রোগ হয়ে থাকে। যেরকম বাত পিত্ত কফের আমি বডিটা বললাম, বুক পর্যন্ত, কোমর পর্যন্ত, পা পর্যন্ত, দেখুন হাতের মধ্যেও সেই একই সেম কন্ডিশন রয়েছে। যেখান যেখান থেকে এই ছবিটা একদম পারফেক্ট ছবি দেওয়া আছে, হাতটাও কেটেছে না, যেখানে যেখানে হাতের অংশগুলো কাটা দেখছি সেখানে সেখানে সেই সেম ধাতু, মানে হাতের মধ্যে ধাতু 3টে ভাগ আছে। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার তার মানে আমাদের আঙুল বাত ধাতু হ্যাঁ, অধিগ্রহণের আছে। আঙুল বাতের মধ্যে পড়ে। কেন? কারণ হাতের মধ্যে আমরা তো হাত সবসময় যে কোনো কাজে ব্যবহার করি, সম্পূর্ণ হাত ব্যবহার করি কি? না, বাত মানে কি? বায়ু। আর সংসারে আমাদের সৃষ্টিতে সব থেকে বেশি কর্মশীল, কর্মেরত কোন ধাতু বা কোন তত্ত্ব সব সময় যে কর্ম করে, সে হলো বায়ু। সবসময় কর্ম বায়ু করে সেটা বায়ু তমগুণ, মানে রজগুণ, রজগুণ। বায়ু। বায়ু, বায়ু সব না, সময় তমগুণ। কর্মশীল। তমগুণই সবসময় কর্মশীল হতে পারে। কারণ বায়ু যদি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, সম্পূর্ণ সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে। তাই বায়ুর কাজ সর্বাধিক, আর বায়ু হচ্ছে তমগুণী, কারণ তমগুণ শক্তির প্রতীক, আর বায়ু সর্বাপেক্ষা শক্তিশালী। তাই আমরা দেখবেন পায়ের ওপর সম্পূর্ণ ভর দিই, কারণ পা ভর নিতে সক্ষম, সেখানে বায়ু আছে, শক্তিশালী। আমরা হাত যখন, যে কোনো কাজ আমরা হাত দিয়ে করি, কিন্তু হাতের মধ্যে সব থেকে ব্যবহৃত অংশ কোনটা? আমাদের 5টা আঙুল, হাতের চেটো, হাতের তালু, কবজি, এইটাই সব থেকে বেশি ব্যবহৃত হয়। কফের যে অংশটা রয়েছে, মাসেলস যেখানে আছে আমাদের, সেটা কিন্তু তুলনামূলক অনেক কম ব্যবহার হয়। কনুই বলুন বা কনুই নিচের অংশটা অনেক কম ব্যবহার হয় তুলনামূলক। বেশিরভাগটা কিন্তু আঙুলের অংশটাই ব্যবহার হয়, আর পায়ের ব্যবহার তো আমরা সবসময়তেই করি। স্যার এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে হুম। যে আমরা তো জানি এই যে বাত পিত্ত কফ এর বায়ু, এটা হচ্ছে ধাতু। যদি আমরা মেটাল যদি যাই, সেক্ষেত্রে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে পায়ে সিলভার বা রূপো পড়তে, হাতে তামা পড়তে। এর কারণটা কি একটু যদি বলেন? ওটা পরে আসছি, কারণ এখানে পুরোটাই সেই খণ্ডন হয়ে যাচ্ছে। ওটা পরে আসছি। কারণ মেটালের ওকে, ভাগ আছে। বায়ুকে কাটতে পারে কে? বায়ুকে বায়ুকে মেটালি ধ্বংস কাটতে করতে পারে। পারে কে? বায়ুর প্রতিকারক তত্ত্ব কে? ও, বায়ুর প্রতিকারক তত্ত্ব কে? আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব, ইয়েস। তাহলে এগুলো ভুলে গেলে হবে? আর দেখেন পায়ে যেগুলো যে মেটাল পড়তে বলা হয়, সেই মেটাল কোত্থেকে আসে? পৃথিবী তত্ত্ব থেকে। হ্যাঁ? পৃথিবী তত্ত্ব থেকে। আর মেটালকে কোন তত্ত্ব ধরা হয়? মেটালকে তো বুঝলো? পৃথিবী তত্ত্বের মধ্যে। মেটালের সৃষ্টি পৃথিবী তত্ত্ব থেকে, কিন্তু মেটাল স্বয়ং কোন তত্ত্ব? আকাশ তত্ত্ব। তাহলে সেই আকাশ তত্ত্বই তো বায়ু তত্ত্বকে কাটবে। ও, বুঝে গেছি। হুম, ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, আচ্ছা বলছি, ধরুন কারো যদি ওপেন হার্ট সার্জারি হলো, হুম। তার তার মানে সে সত্যগুণী মানুষ? না, তার কি মানে আছে? না, তাহলে রোগটা ধরুন কফ জাতীয় হচ্ছে, হুম। ওই এরিয়া ধরুন চেস্ট পড়ছে, বা ধরুন কারো যদি ধরুন হাঁপানির রোগ আছে, হুম। তাহলে সেটা ধরুন ওই বুকের এরিয়ার মধ্যেই পড়ছে, তাহলে প্রথম সত্যগুণী বিষয়, লোকেদের এই
কফ প্রথম ধাতু বিষয় ডিসব্যালেন্স হলে ওই ধরনের রোগ হবে। প্রথম বিষয় হচ্ছে কফ খারাপ কখন হয়? কফ তখনই খারাপ হবে যখন পিত্ত ডিসব্যালেন্স হবে। যদি পিত্ত ডিসব্যালেন্স না হয় কফ ধাতুর খারাপ হওয়ার কোনো চান্স নেই। পিত্ত কোথায় আছে? পেটে আছে। পেটে বলতে কোন জায়গায় পিত্তের অবস্থান? আমরা নর্মালি জঠরাগ্নি অর্থাৎ যে অ্যাসিডটার দ্বারা আমাদের খাবার হজম হচ্ছে সেটাকেই পিত্ত বলা হচ্ছে এক্ষেত্রে। সে যখন ঠিকঠাক করে খাবার হজম করতে পারে না, সে যখন নিজের কাজ ঠিকঠাক করে করতে পারে না, অথবা সেই জঠরাগ্নির যা ক্ষমতা, সে সারাদিনে যতটা খাবারকে আমাদের শরীরের মানে উপযুক্ত করে তুলতে পারবে বা যতটা খাবারকে পচন করতে পারবে তার থেকে অধিক পরিমাণে খাবার, এবং যেগুলো অপচনশীল খাবার সেগুলো পেটের মধ্যে আমরা দিয়ে দিলাম আমাদের লোভের কারণে, ইচ্ছার কারণে। আর এটা কে জাগালো? লোভ, ইচ্ছা। এটা কোন গুণ জাগায়? রজগুণ জাগায়। তাহলে সত্যগুণীর ব্যক্তিরা কফ রোগে তখনই ভুগবে যখন তার মধ্যে রজগুণের আধিক্য বেশি হবে কোনো এক সময়, নচেত কিন্তু হবে না। সত্যগুণী হলেই যে কফ ধাতুর রোগের মধ্যে তাকে পড়তেই হবে এমনটা বাধ্যতামূলক নয়। যে প্রকৃত সত্যগুণী হবে, সত্যগুণকে অনুসরণ করে চলবে, সে তো রোগেই পড়বে না। কারণ যে সত্যগুণী হবে সে অবশ্যই যোগী হবে, সে যোগ সাধনা করবেই, যোগ ধ্যান ইত্যাদি যোগাসন করবেই সে। আর যারা যোগ অধ্যয়ন করবে, যোগকে অনুসরণ করবে, সে রোগী হতেই পারে না, সে তিনটে ধাতুকে ব্যালেন্স করবে। কিন্তু আমার এখানে বলার উদ্দেশ্যটা এটা ছিল যে সত্যগুণের আধিক্য বেশি, এর মানে সত্যগুণী সে নয়, সেই ব্যক্তির মধ্যে সত্যগুণের আধিক্য বেশি আছে, তাই সে কফ ধাতুতে ভুগেছে। এবার প্রশ্ন কি ওপেন সার্জারি হয়েছে কারোর, বাধ্যতামূলক নয় যে তাকে সত্যগুণী হতেই হবে, সে তমগুণী হতে পারে, সে রজগুণীও হতে পারে। কিন্তু হার্ট সার্জারি হয়েছে মানে কোথাও না কোথাও তার মধ্যে সত্যগুণের আধিক্য কখনো না কখনো ছিল, এটা বাস্তব। পিত্ত কি অগ্নিতত্ত্বের সাথে অ্যাসোসিয়েটেড? কোনটা? পিত্ত হ্যাঁ, পিত্ত মানে অগ্নি তো। জঠর মানেই তো অগ্নি। কি জল আর পৃথিবী তত্ত্ব? হুম। কফ কি জল আর পৃথিবী তত্ত্ব? কফ কফ পৃথিবীকে বোঝায় না, কফ কেবল জলকেই বোঝাচ্ছে এখানে। শ্লেষ্মা, এই যে সর্দি হচ্ছে আচ্ছা, আমাদের, কফ থেকে হচ্ছে না, হ্যাঁ। ঠান্ডা লেগে যাচ্ছে, কফ ধাতু এগুলো। ঠিক আছে, এটুকু বোঝা গেল। আচ্ছা, এবার নেক্সটে ঢুকি। আচ্ছা, এইবার দেখুন যে পাঁচটি তত্ত্ব যে আমরা আলোচনা করি, সেই পাঁচটি তত্ত্ব আমাদের পাঁচটি আঙুলের মধ্যেই রয়েছে। হাতে পাঁচটি আঙুল। বুড়ো আঙুল হচ্ছে অগ্নিতত্ত্বের প্রতীক, তর্জনী বায়ুতত্ত্বের প্রতীক, মধ্যমা হচ্ছে আর্থ অর্থাৎ পৃথিবী তত্ত্ব, আইদার অর্থাৎ আকাশ তত্ত্বের প্রতীক, মধ্যমা আকাশ তত্ত্বের প্রতীক। আর অনামিকা, অনামিকা হচ্ছে পৃথিবী তত্ত্ব, এবং কনিষ্ঠা হলো জল তত্ত্বের প্রতীক, জলটা। আচ্ছা, আর কারোর আনমিউট করা আছে, খুব নয়েজ আসছে। হুম। তাহলে এখানে আমরা পাঁচটা আঙুলের সঙ্গে পাঁচটি তত্ত্বকে পেয়ে গেলাম। আমি আর ডিটেলসে ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ আমরা জানি প্রত্যেকেই পাঁচ তত্ত্বের মানে কাজ কি এবং তারা কিভাবে কাজ করে। এইবার এই জায়গাটা একটা ছোট্ট করে দেখে নেব যে কোন তত্ত্বের অভাবে বা কোন তত্ত্বের ডিসব্যালেন্সে কি কি রোগ হতে পারে। বাঁদিকের ছবিতে দেখতে পাচ্ছি আমরা পাঁচ তত্ত্ব এবং পাঁচটি আঙুল দেওয়া আছে। ডান দিকের ছবিটা দেখবো এবার বাস্তুর সঙ্গে আয়ুর্বেদের যেটা গভীর সম্পর্ক, খুব এটা মানে এটা একটা বেসিক, এটা ফাইনাল না কিন্তু।
ওয়াটার এলিমেন্টের যদি ডিসব্যালেন্স হয়, ওয়াটার এলিমেন্ট খারাপ হয়েছে শরীরের মধ্যে, কোন কোন অর্গানের সমস্যা আসবে? কিডনিজ অ্যান্ড ব্লাডার, এই দুই জায়গায় সমস্যা আসার সম্ভাবনা সব থেকে বেশি যদি ওয়াটার এলিমেন্ট প্রবলেমেটিক হয়ে থাকে। যদি এয়ার এলিমেন্ট ডিসব্যালেন্স হয়ে যায়, এয়ার এলিমেন্ট ডিসব্যালেন্স হয়ে গেলে সেখান থেকে সমস্যা আসছে লিভার অ্যান্ড গল ব্লাডার। যদি ফায়ার এলিমেন্টে প্রবলেম আসে, তখন একটু আগে আলোচনা করছিলাম যে পিত্ত যদি খারাপ না হয় হার্টে সমস্যা আসতে পারে না। দেখুন এখানে দেওয়া রয়েছে। ফায়ার মানে কি? পিত্ত, সে অগ্নিকে বোঝাচ্ছে। অগ্নিতত্ত্বের ডিসব্যালেন্স হলে কিন্তু হার্ট অ্যান্ড স্মল ইন্টেস্টাইন এই দুই জায়গায় প্রবলেম আসবে। যদি আর্থ এলিমেন্ট প্রবলেমেটিক হয় তাহলে স্টমাক অ্যান্ড স্প্লিন এই দুই জায়গায় প্রবলেম আসবে। যদি স্পেস মানে আকাশ তত্ত্বের সমস্যা হয় তখন সমস্যা আসবে লাংসে সমস্যা আসবে এবং লার্জ ইন্টেস্টাইনের সমস্যা আসবে। ঠিক আছে? এইটুকু বুঝলাম। আচ্ছা, পুরনোদের তো এটা হয়ে গেছে, কিন্তু নতুন যারা আছেন, যারা নতুন এটা দেখছেন প্রথমবার, তারা কিন্তু আমাকে একটু মাঝে মধ্যে রেসপন্স করবেন, আমি বুঝতে পারছি না। মেডিকেল চ্যাপ্টারটা কিন্তু ভীষণ বড় একটা চ্যাপ্টার। এটাই কি আয়ুর্বেদ তত্ত্ব? হ্যাঁ, না, এটা আয়ুর্বেদের বেস, এর উপর থেকে সবকিছু শুরু হচ্ছে। বেস তো বটেই। হুম। আয়ুর্বেদে প্রিন্সিপালি তো এই তিনটে জিনিস, মানে তিনটে ধাতু আর 5টা তত্ত্ব। আপনাদের সিলেবাসে আছে না আয়ুর্বেদ ও বাস্তু আছে না? আচ্ছা 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 আচ্ছা। এখানে দুটোকে মার্চ করা হয়েছে, আয়ুর্বেদ বাস্তু আর মেডিকেল এই শরীর স্বাস্থ্যের সঙ্গে বাস্তু, এটাকে মার্চ করে দেওয়া হয়েছে। এরপরে মানে যখন ওই চ্যাপ্টারে পৌঁছাবো তখন আরো জানতে পারবেন যে পার্টিকুলার মানে তখন চিকিৎসা শেখানো হবে। এখানে আপনাকে শেখানো হচ্ছে যে তত্ত্বের সঙ্গে সঙ্গে রোগ কিভাবে আসে বা কোন অর্গানটা কোন দিককে ইন্ডিকেট করে, এটা শিখবেন। কিন্তু এরপর ওই চ্যাপ্টারটাতে গিয়ে তখন আপনারা শিখবেন চিকিৎসা, এই অর্গানে প্রবলেম হয়েছে তো চিকিৎসা কি। মানে আপনাদের শুধুমাত্র বাস্তুর ডাক্তার না, শরীর ডাক্তার করেই ছাড়া হবে। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার। এইবার আসছি আসল জায়গাতে। এটা আমি কিছু বলছি না, জাস্ট চোখ বুলিয়ে নিন একবার। আশা করি এটাকে আর ব্যাখ্যা করতে হবে না। স্যার, এটাকে ব্যাখ্যা করতে হবে না, বাট এটাকে একটুখানি যদি বলেন তাহলে খুব ভালো হয়, কারণ এটা খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে। কারণ যদিও সুন্দর করে সাজানো আছে সব দিকগুলো, কিন্তু একবার যদি আপনি বলে দেন খুব ভালো হয়। অর্কদীপ বাবু রেডি তো? অর্কদীপ বাবু আছেন ক্লাসে? কি ব্যাপার, সাড়া নেই কেন? নেই, আচ্ছা। আমি চাই যাদের এই চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে তাদের মধ্যে কেউ ব্যাখ্যা করুক। আচ্ছা, পারমিতা দি আপনি রেডি? কি বিষয়? এই এই যে বিষয়টার হ্যাঁ, এই বিষয়টা। অনেকদিন টাচ নেই, ঠিক আছে, আমি ধরিয়ে দেবো। অনেকদিন টাচ নেই, একদমই মাথায় থেকে আউট হয়ে গেছে। দু আমি মিনিট ধরিয়ে দেবো, সময় চিন্তা দিন, নেই।
ঠিক আছে, আমি 2 মিনিট সময় নিচ্ছি, তারপর বলছি। আচ্ছা, মৌসুমীদি। এটাই মনে মনে ভাবছি যে আমার না হলো আগের কথা কাটছে, কথা কাটছে। শুনতে পাচ্ছি না। শুনতে পেলাম না। ও আচ্ছা, আমার নেটওয়ার্ক সমস্যা। কানেক্টেড না কেন দেখাচ্ছে? মধ্যে যে কোনো একটা মানে অংশ খারাপ হলে, শরীরের যে অংশটা খারাপ হবে, দেখা যাবে বাস্তুর সঙ্গে সেই জায়গাটায় কিছু হয়তো যোগ রয়েছে, যে সেই জায়গাটাও খারাপ রয়েছে, শরীরেরও সেই অংশটাই খারাপ হচ্ছে। এইভাবেই বাস্তুর সঙ্গে শরীরটাও যুক্ত হয়ে যাচ্ছে আমাদের। 5টা এলিমেন্টের সঙ্গে এইভাবেই যুক্ত। তার মধ্যে স্যার যদি একটু দেখান ওই ছবিটা, তাহলে ওনাদের বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি। আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ছবিটা আমরা দেখছি, ছবিটা আমরা দেখছি, আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ, ওই বাস্তুর এই 5টা এলিমেন্ট শরীরের এই অঙ্গগুলোর সঙ্গে যুক্ত রয়েছে। এইবার তার মধ্যেও আবার কিছু কিছু জায়গা আরেকটু স্পেসিফিক্যালি বেশি যুক্ত। যেরকম ধরুন, সাউথ ইস্টের সঙ্গে স্টমাকটা ভীষণভাবে যুক্ত। স্টমাকের কোনো প্রবলেম দেখা যাবে সাউথ ইস্টেও কিছু প্রবলেম আছে, সাউথ ইস্টের সঙ্গে স্টমাকটা যুক্ত। সিমিলারলি ইস্ট সাইডটার সঙ্গে লাংস যুক্ত, লিভারের সঙ্গে এসি আর ইএসি, ব্লাড মানে আমাদের সার্কুলেটরি যে সিস্টেমটা, সেটা জল ছবিটা দেখে তত্ত্বের। বলুন, ছবিটা দেখে বলুন দিদি। ছবিটা দেখেই ছবিটাতে আপনি, অন্য আপনারা অন্য তো নয় আমরা দেখছি এসিতে কিডনি আছে আর নর্থে আছে ব্লাড। না, ওপর থেকে দেখুন, কিডনিটা পরে যাচ্ছি। আচ্ছা, ওপরে লিভার। হ্যাঁ, আপনি পর পর দেখুন, ওটা তো স্টমাক হচ্ছে ওটা এসি। ইএসি এবং এসিতেও আছে। সেটা তো এক একটা আবার দুটো জায়গাতেও আছে। আচ্ছা, আমি একটা একটা করে বলছি। না আমি আপনারা তত্ত্ব অনুযায়ী বললে ভালো হয়, বা ধাতু অনুযায়ী বললে ভালো হয়। এইটা তত্ত্ব মানে অনুযায়ী হচ্ছে না, এটা তত্ত্ব অনুযায়ী সবসময় যে হচ্ছে তা নয়। এসি আপনি স্টমাক ধরতে পারেন, আপনি অগ্নিকোণ, জঠরাগ্নি, সেই হিসেবে স্টমাক এসি। হুম, হ্যাঁ, ইস্টের সাইডটায় লাংস, ইস্টার্ন সাইডটায় সবসময় একটা লাংসের একটা এয়ারের মানে ইয়েটাও আসছে।
আচ্ছা, লিভারটাও ইএসি এসি এই দুটো মিলিয়ে হচ্ছে, এই জঠরাগ্নির কাছাকাছি দিয়েই যাচ্ছে। ব্লাডটা হচ্ছে আপনার জল তত্ত্বের দিক, সার্কুলেটরি সিস্টেম তো, অতএব ওটা জল তত্ত্বের দিক। আর নর্থ ইস্টের দিকে হচ্ছে চোখ, চোখের পোর্শনটা, মাথার পোর্শনটা, এগুলো মেনলি নর্থ ইস্টের দিকে। অ্যাকচুয়ালি বাস্তু পুরুষের মাথাটাই তো নর্থ ইস্টে ধরা হয়, সেই হিসেবে মাথার দিকটা মানে চোখ মাথা এই দিকটা আমরা নর্থ ইস্টেই ধরবো, ঠিক আছে। সিমিলারলি থাইরয়েড গ্ল্যান্ডটাকে ধরা হচ্ছে ওয়েস্টের দিকে, থাইরয়েডটা আকাশ তত্ত্বের দিক ধরে নিলাম, সেই হিসেবে ওয়েস্টের থাইরয়েড দিকে গ্ল্যান্ডটাই তো দিদি, থাইরয়েড গ্ল্যান্ডটা তো আছে গলার মধ্যে। কিন্তু সেটা পুরো শরীরের সমস্ত কিছুকে কন্ট্রোল করছে, ঠিক যেভাবে আচ্ছা, আকাশ তত্ত্ব একটা কন্ট্রোল করছে। একটা জিনিস শুধু ছোট্ট করে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমাদের সমস্ত অংশটাই চালায় পিটুইটারি গ্রন্থি, যেটা মাথার কর্টেক্সের মধ্যে আছে, ব্রেনের মধ্যে, কিন্তু সেটা সেটা নর্থ তো ইস্ট, আলাদা রূপ। সেটা নর্থ ইস্ট, পিটুইটারি গ্রন্থিটা পিটুইটারি এটাও কি গ্রন্থিটা নর্থ ইস্টের মধ্যে পড়বে? একদম ব্রেনটাই তো নর্থ ইস্টে পড়বে। গোটা আচ্ছা। ব্রেনটা যদি নর্থ ইস্টে পড়ে তাহলে পিটুইটারি আলাদা করে আর আনবো থেকে, ঠিক আছে, বুঝা Okay. গেছে? হুম। হ্যাঁ, এবার প্যানক্রিয়াসটা পড়ছে WNW, নর্থ ওয়েস্টে পড়ছে লিভার, ঠিক আছে। এইভাবে সমস্ত শরীরের প্রত্যেকটা ব্লাডার আবার নর্থ ওয়েস্টে নর্থ পড়ছে, ওয়েস্টে স্প্লিন আছে দিদি। স্প্লিনও আছে ব্লাডারও আছে, দুটোই নর্থ ওয়েস্ট। হ্যাঁ, দুটো পার্টি নর্থ ওয়েস্ট। দেখুন একদম এই পাশটায় আছে, হ্যাঁ, স্প্লিনের পাশে একটু এগিয়ে যান তাহলে Bladder. দেখবেন ব্লাডারও হ্যাঁ, আছে। দেখেছি। হ্যাঁ, ওটাও নর্থ ওয়েস্টে চলে আসছে। এবার টিথটা পড়ছে SSW তে, ঠিক আছে। মাথা কোথায়? ব্রেন চোখ সবসময় কোথায়? নর্থ ইস্টে, ব্রেন আর চোখ একই জায়গায় নর্থ ইস্টে। না, আপনি শুধু একটু সেটা দেখতে, সেটা হয়তো ছবিটায় আগে পড়ে আছে কিন্তু না, জিনিসটা আমি ওটা আপনাকে বলছি বুঝতে না। হবে। আমি ওটা ভাবছি, আমি শুধু মেলাচ্ছি বাস্তু পুরুষের অঙ্গের সঙ্গে বা হ্যাঁ, আমাদের হ্যাঁ, অঙ্গ। আমাদের অঙ্গ। থাইরয়েড গ্রন্থি আছে গলাতে, সেটা হয়ে গেছে ওয়েস্টে, আর দাঁত আছে SSW তে, সেটাই হ্যাঁ, ভাবছি আমি। দাঁত আছে SSW তে, হুম। এটা একদমই ঠিক। হ্যাঁ, তো যাই হোক, এবার কিডনি হচ্ছে এসিতে। এসিতে কিন্তু এর আগে আপনি স্টমাক পড়েছেন, সেরকম কিডনিটাও আছে এসিতে। ওই মধ্য অংশটাকে জঠরাগ্নি যদি ধরেন, অগ্নিস্থান, বা কিডনির কাজটাও সেই ছেঁকে বের করা। ওই আচ্ছা দিদি, একটা কথা একটা জিজ্ঞেস করি, শুধু একটুখানি থামি আপনাকে। এই যে ছবিটা আমরা দেখছি, এটার সঙ্গে আমাদের 45টা দেবতার কোনো সংযোগ আছে? না না না, ওটা একদম আলাদা। ওটার সঙ্গে দেবতার বাস্তু আলাদা, সেটার সঙ্গে এমনি শারীরিক সম্পর্ক বা বাস্তুর সম্পর্কটা আনা ঠিক না, আমার তো তাই মনে হয়। কি স্যার, ভুল বলছি? হ্যাঁ, দেবতার আলাদা আছে। এই যে তত্ত্বগুলো আমরা পড়ছি বা হ্যাঁ, দেখছি না, এই অর্গানগুলোর সঙ্গে যে দিকগুলোকে আমরা ভেঙেছি, এটা কিন্তু এই অর্গানগুলোর কাজ দেখে। এই যে দাঁত, যেটা এক্স্যাক্টলি। বাস্তুপুরুষের দাঁত SSW তে আছে কিনা এই দিকে দেখতে গেলে কিন্তু সব গুলিয়ে ফেলবো, এর সঙ্গে একটাও মিলবে না। এই আমি সেটাই গুলিয়ে যাচ্ছে সেই কারণে। হ্যাঁ, বাস্তুপুরুষের শরীরের সঙ্গে অর্গান ধরতে যাবেন না, কিচ্ছু মনে থাকবে না, মাথায় সব গুলিয়ে যাবে। প্রকৃতপক্ষে এই অর্গানগুলোর কাজকে দেখে দিক নির্দেশ করা হয়েছে, বাস্তুপুরুষকে দেখে নয়। একদমই, আচ্ছা, একদমই তাই। হ্যাঁ, এবার ইউটেরাসটা রয়েছে SSE তে, আর ইন্টেস্টাইনটা ব্রহ্মস্থানে, ঠিক আছে। মোটামুটি এই হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গের সঙ্গে SW তে কোনো না, হার্ট। হ্যাঁ SW তে যেরকম হার্টও রয়েছে, হ্যাঁ সেরকম, মানে আপনি
এইটা কেন রয়েছে তার কারণটাই হচ্ছে এসডব্লিউ দিকের ইয়েটার সঙ্গে হার্টের কাজটার সঙ্গে একটা মিল পাওয়া যাচ্ছে এই আর কিছু না, যেটা স্যার বললেন একটা মিল স্যার এটা ওইভাবে একটু করা ব্যাখ্যা করুন, হয়েছে। আমি বুঝতে পারছি না, ঠিক গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা, মানে এই অঙ্গগুলোর এই দিকের সঙ্গে কি সম্পর্ক আমি সেটাই বুঝে উঠতে পারছি, একটু যদি ব্যাখ্যা করেন। আচ্ছা, দেখুন, পুরো মাথা ক্লিন করে নিন, খুব সহজ বিষয়, এমন কিচ্ছু কঠিন ব্যাপার না। যেরকম স্টমাক, প্রথম থেকেই আসি, স্টমাক এসই অর্থাৎ সাউথ ইস্ট। সাউথ ইস্ট কোন তত্ত্ব? অগ্নিতত্ত্ব। আমরা অগ্নিদত্ত। যখন খাবার খাই, সেই খাবারটা কোথায় গিয়ে জমা হয়? স্টমাকে যায় প্রথম, তাই তো? হ্যাঁ। তো স্টমাকে গিয়ে সেটা কি হুম। হয়? সেটা স্টমাকে আবার নতুন করে রান্না করে পরিপাক শরীরে, হয়। হ্যাঁ, একদম। অর্থাৎ স্টমাকে গিয়ে সেটা পরিপাক হচ্ছে। এই জন্য স্টমাককে অগ্নিতত্ত্ব ধরা হয়, কারণ স্টমাকের মধ্যেই আগুন থাকে। হলো? এই জন্য আমরা বলি যে অগ্নিকোণ খারাপ হলেই পেটের সমস্যা হয়। কেন? কারণ পেটের সমস্যা তো হবে, কারণ স্টমাক ঠিক করে কাজ করতে পারবে না তো। স্টমাকের কাজ হচ্ছে খাবারকে পরিপাক করা। যদি অগ্নিকোণ ডিস্টার্ব হয়ে যায়, স্টমাক কাজ করতে পারবে না, স্টমাক খাবারকে পরিপাক করতে পারবে না ঠিকভাবে। আর তাই সেখান থেকে গ্যাস হবে, অ্যাসিডিটি হবে, হজমের সমস্যা হবে, ঠিক করে হজম হবে না, শরীরে এনার্জি কমে যাবে। এই প্রবলেমগুলো আসবে স্টমাক থেকে। স্টমাক সম্বন্ধীয় যা যা প্রবলেম, কারণকে অগ্নিকোণ। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার লাংসে কিন্তু আসি। তার হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। না, ঠিক এসিটাই ঠিক উল্টো দিকে আছে আবার কিডনি, মানে এই স্টমাকটা এসএস ঠিক পেছন দিকটাই হচ্ছে কিডনি। হ্যাঁ, কিডনির থাকার কারণটা তো কি? কিডনির কাজ কি? কিডনির কাজ হচ্ছে ছাঁকনি আমাদের কাজ করে। ছাঁকনির কাজ করে, বজ্র পদার্থটাকে বের হুম, করে দেয়, আর পুষ্টিকর জিনিসটাকে ব্লাডের মধ্যে মিশিয়ে দেয়, এই তো কাজ। হুম, হুম, ব্লাডকে হুম, পিউরিফাই করছে কিডনি প্রতিনিয়ত, হুম, তাই না? আরে হুম। এই যে কিডনি প্রতিনিয়ত পিউরিফাই করছে ব্লাডকে, তাহলে আহ, তর্কের খাতিরে নাম উঠে আসবে যে কিডনি তাহলে তো নর্থ সাউথ ইস্ট ছিল, ইস্ট কেন, সাউথ ইস্ট কেন? একদম। তাই না? না, নর্থ হবে না, হুম। সাউথ ইস্টই হবে। নর্থ হবে, নর্থ হবে না এমনটা, নর্থ হবে, কিন্তু আমরা যদি সাউথ ইস্টই নেব, কারণ কিডনি তখনই ঠিকভাবে কাজ করতে পারবে যখন স্টম্যাক ঠিক থাকবে। যদি স্টম্যাক ডিস্টার্ব হয়, অর্থাৎ অগ্নিতত্ত্ব যদি ডিস্টার্ব হয়, কিডনি ডিস্টার্ব হতে বাধ্য। তখন দেখা যাচ্ছে ব্লাড ঠিক খাবার আছে। প্রপারলি হজম না হলে তখন তো অটোমেটিক্যালি আপনার মানে কিডনি দিয়েই সেই দেখা যাবে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, তো একদমই তাই। অটোমেটিক্যালি তো খারাপ হবে। হ্যাঁ, যেরকম আপনার ওই ইয়েটা দাঁতের ব্যাপারটা বলছি, এসএসডব্লিউ তে কেন, এসএসডব্লিউ কি জোন, এসএসডব্লিউ কি জোন আগে বলুন। এসএসডব্লিউ হচ্ছে আপনার ওই ডিসপোজাল জোন আমরা যেটা ধরি। একদম। এবার SSW। দাঁতের মধ্যে হুম, খাবার রেখে দিচ্ছেন, দাঁত পরিষ্কার করা হুম, হচ্ছে না, হুম, ঠিক আছে, হুম। তাই জন্যই দাঁত খারাপ হচ্ছে। মানে এইভাবে দাঁতে ভাবতে পোকা হবে। লাগা ব্যাপারটা এসএসডব্লিউর একদম, জন্যই হচ্ছে। দাঁতের পোকা লাগা, দাঁতের মাড়ি নষ্ট আহ, হওয়া, দাঁতের মধ্যে খাবার পড়ে থাকছে, সেই খাবার পরিষ্কার হচ্ছে না, ঠিক ওই ডিসপোজালের মতন ব্যাপারটা হয়ে যাচ্ছে। দাঁত পরিষ্কার রাখলে মানে ডিসপোজাল কিন্তু জোনটাকে ক্লিন রাখলে। দাঁতের দাঁতের কাজ আমাদের যে কোনো মানে আমাদের খাবারকে সেগুলোকে মানে ভেঙে দেওয়া বা ভঙ্গুর করে দেওয়া, এটাই হুম দাঁতের হুম, কাজ। এবং দাঁতের আরেকটা কাজ কাজ আছে ভঙ্গুর দাঁতের, করে সেটা হচ্ছে দেওয়া। যে আমরা এই কথা বলছি, কথাটা সঠিকভাবে বলার। কিন্তু হ্যাঁ, সেটা ডিসপোজালের যেরকম সঙ্গে এর কি সম্পর্ক? খারাপ হবে কখন, এখানে যেটাই দেখানো হচ্ছে সেটা হচ্ছে কোন সাইট খারাপ হলে সেই অঙ্গটা খারাপ হবে, এই রিলেটেড। আমি বোঝাতে পারছি? হুম, 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 হ্যাঁ, হুম। এবার এসএসডব্লিউর কাজ হচ্ছে ওই ডিসপোজাল জিনিসপত্র রাখা, নোংরা জিনিস। এবার দাঁতের মধ্যে সেই রকম খাবার যদি নোংরা হয়ে পচে থাকে, অটোমেটিক আপনার দাঁত খারাপ হবে। সেরকম লাংস, আপনি পড়েছেন তো ওই প্রাণবায়ু অপানবায়ু ওই জায়গাটা, হুম, হুম। ইস্টার্ন সাইডটা হচ্ছে কিসের, প্রাণবায়ুর জায়গা। এবার প্রাণবায়ুটা খারাপ হয়ে গেল, আপনার তখন কি লাংস ঠিক থাকবে?
আপনি চিন্তা করে দেখুন। হ্যাঁ, এইভাবে জিনিসটা ভাবতে হবে। ভাবনাটা আসবে হচ্ছে এই জায়গাটায়, বাহ, মানে ভেরি গুড, এইভাবে ভাবলেই, আমি তো এইভাবে বুঝে ভেবেছি, ভেরি গুড, জানি না ঠিক কিনা। খুব ভালো, একদমই ঠিক, ঠিকঠাক ভেবেছেন, অসুবিধা নেই। এবার ওনার সমস্যাটা দাঁত নিয়ে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে না, দাঁত দিয়ে হচ্ছে না। বিষয়টা আমি হচ্ছে আমি আমার আমাদের বক্তব্য হচ্ছে যে দাঁত যদি ডিসপোজাল কি জায়গাটা যদি খারাপ হয়, আমি দাঁতে প্রবলেম আনছি। যদি এবার কথার যদি প্রবলেম হয়, তাহলে আমি কোনটাকে মানবো? মানে দাঁতেরও একটা কাজ, শুধু খাবার চেবানো নয়, কথা বলাটাও একটা দাঁতের কাজের মধ্যে পড়ে। মানে উচ্চারণ আমরা যে জিভের কাজ আছে, সেখানে দাঁতেরও কাজ আছে। কিছু শব্দ দাঁতের মধ্যে দিয়েও আমরা ব্যবহার করি। প্রথম বিষয় হচ্ছে, পুরো বাস্তুর মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট এবং শক্তিশালী দিকের কথা বললে কোন দিক উঠে আসবে? সবচেয়ে শক্তিশালী দিক, হুম, সবচেয়ে শক্তিশালী দিক নর্থ। কেন নর্থ কেন? কারণ পৃথিবীর অধিকাংশটাই জল, আর আমাদের 70% জল। তো জলতত্ত্বটাই যদি বেশি থাকে, তাহলে সেই জায়গাটাই তো বেশি হবে। মানে বাস্তুর সেটাই তো আধার কোন তত্ত্ব, এটা আমার কে বলতে চিন্তাধারা পারবে? এটা। বাস্তুর আধার, বাস্তুর আধার কোন তত্ত্ব, আধার কে কোন বলতে পারবে এটা? অগ্নিতত্ত্ব, হুম হুম, অগ্নি না, অগ্নিতত্ত্ব, একদমই না। সাউথ ইস্ট তো। সাউথ ইস্ট আধার কি করে হতে পারে? আধার তো পৃথিবীতত্ত্ব হতে পারে। সম্পূর্ণ আকাশ তত্ত্ব কি? বাস্তুটাকে ধরে রেখেছে, সম্পূর্ণ বাস্তুকে আধান দিচ্ছে কোন তত্ত্ব? পৃথিবী তত্ত্ব। হ্যাঁ, পৃথিবী তত্ত্ব। আমি তো বলেছি, এগুলো আলোচনা করেছি আগে। পৃথিবী তত্ত্ব সব থেকে কম পরিমাণে, পঞ্চতত্ত্বের মধ্যে পৃথিবী তত্ত্বের পরিমাণ বাস্তুর মধ্যে সব থেকে কম আছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী। আর দাঁত সেই পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে। শুধু দাঁত না, আমাদের শরীরে যে হাড় রয়েছে, এই হাড়ও পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে। শরীরে মাংস আছে, মেদ আছে, চামড়া আছে, এই সব পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে। হুম। আর যদি সব থেকে শক্তিশালী দিকের কথা বলা যায়, সেটা কোন দিক হবে? সব থেকে তাহলে SW হবে। শক্তিশালী দিকের কথা বলতে গেলে SW ফেল। SSW হচ্ছে সব থেকে শক্তিশালী দিক। কেন? কোনো যুক্তি আছে কারোর কাছে? বর্জ্য পদার্থ ধরে না, রাখার ক্ষমতা আছে বলে। এসএসডাব্লিউ এরকম কি করে? এসএসডাব্লিউর কাজ হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে সেই জিনিসটাকে সরিয়ে দেওয়া, যেটা এসএসডাব্লিউর মধ্যে রাখা আছে, এই তো। অর্থাৎ কোথাও হুম। না কোথাও ত্যাগকে বোঝাচ্ছে। মায়া ত্যাগ, মোহ ত্যাগ, সংসার থেকে বিমুখ করে দেওয়া, এই ক্ষমতা রয়েছে এসএসডাব্লিউর মধ্যে। মানে এসএসডাব্লিউকে আমরা সন্ন্যাস খুব গ্রহণ। হালকা ভাবে নিই, এসএসডাব্লিউকে খুব হালকা ভাবে নিই। ও কোনো ব্যাপার না, ওটা ডিসপোজাল জোন, বাথরুম বানাতে হয়, টয়লেট করতে হয় ওখানে, মানে দাও ডাস্টবিন রাখতে ডাস্টবিন রাখবো। আমাদের জীবনে সব থেকে বেশি ক্ষতিকারক পদার্থ হচ্ছে বজ্র পদার্থ বা নোংরা যে কোনো জিনিস, আর সেটাকেই ধারণ করতে পারে এসএসডাব্লিউ। এক নাম্বার, এই ক্ষমতা কিন্তু অন্য কোনো দিকের মধ্যে নেই। আবার সেই বজ্র পদার্থগুলোকে ধারণ করে সেটাকে ব্যবহারের জন্য উপযুক্ত করে তুলতে পারে, সেই ক্ষমতাও আছে এসএসডাব্লিউর মধ্যে, যেটা অন্য কোনো দিকের মধ্যে নেই। আবার যে সমস্ত জিনিসগুলো আমাদের ক্ষতি করতে পারে, সেই জিনিসগুলো যদি আমরা এসএসডাব্লিউতে রেখে দিই, সেটাও আমাদের মাইন্ড থেকে ধীরে ধীরে সরে যাবে, সেটা আমার প্রাণের নেশার জিনিস হলেও। তাহলে এত বড় ক্ষমতা নিয়ে বসে আছে, মানে এখান থেকে কি হচ্ছে, ডিস্ট্রয় হচ্ছে আবার ক্রিয়েশন হচ্ছে। এসএসডাব্লিউ একা এমন একটা দিক যে ডিস্ট্রয় করছে আবার ক্রিয়েটও করছে।
বাকিরা কিন্তু তত্ত্বের আধারে ক্রিয়েট করছে, ডিস্ট্রয় করছে। এসএসডব্লিউ এমন একটা দিক, শুধু তত্ত্বের আধারে নয়, নিজের গুণের দ্বারা ডিস্ট্রয় করছে আবার ক্রিয়েট করছে। আর দাঁত এমন একটা মানে এমন একটা পদার্থ, দাঁতের দ্বারাই কিন্তু আমরা ম্যাক্সিমাম কাজটা করি। সারা দিনে যত কাজ করি না, ম্যাক্সিমাম দাঁতের দ্বারা। এবার সারাদিনে কাজ বলতে কি, আমরা ম্যাক্সিমাম টাইম কথা বলি, দাঁত ছাড়া কথা বলা সম্ভব নয়। আগে অন্য নিয়ম ছিল, কিন্তু এখন আমরা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা খাবার খাই, কিছু না কিছু সবসময় চেবাচ্ছি, দাঁতের জন্যই সম্ভব হচ্ছে। অথচ এসএসডব্লিউর মতোই আমরা সেই দাঁতকেই সর্বাধিক কম গুরুত্ব দিয়ে থাকি। দাঁতের গুরুত্ব আমরা একদম ঠিক কথা। দাঁতের গুরুত্ব আমরা তখনই দিই যখন দাঁতে কোনো প্রবলেম আসে, তার আগে কিন্তু দাঁতের দিকে ভুলেও তাকাই না। মানে সেই দাঁত থাকতে দাঁতের মামা বলি এরকম ব্যাপারটা হলো। ব্যাপারটা একদম একদম। এরকম হলো যে এসএসডব্লিউর মধ্যে কোনো জিনিস রাখা আছে, তা ঘুরেও তাকাই না, বাদ দাও, ও বোধহয় বেকার একটা দিক, ওকে দিয়ে কি হবে। অথচ ও হচ্ছে সব থেকে ক্ষমতাবান, আর শরীরের মধ্যে সেই দাঁত, এই দাঁত হচ্ছে সব থেকে বেশি ক্ষমতাশালী। কিন্তু একবার খারাপ হওয়া শুরু হলে তখন ব্যাস হয়ে গেল। কেমন বিষয়টা এরকম। এবার বাকি অর্গানগুলো তো ব্যাখ্যা করার কিছু নেই, মোটামুটি বুঝতে পারছি যে কেন কি জন্য হয়েছে। বুঝে গেছি। এই পর্যন্ত সবার ক্লিয়ার, একদম পরিষ্কার তো? তাহলে শুধু একটা জিনিস এখানে নেই ছবিটার মধ্যে, সেটা হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ড কি হাড়? তো শীত দ্বারা পিঠ দ্বারা হাড় তো, সেটা হ্যাঁ হ্যাঁ কোন হার্ট। তত্ত্বের মধ্যে আসবে? সাউথ হার্ট তো ওয়েস্টে, বলে মাত্র এসএসডব্লিউ, সাউথ দাঁত ওয়েস্ট, হাড়। আমি বললাম এসএসডব্লিউ। হাড়, এসএসডব্লিউ বলিনি। হাড়, মাংস, মেদ এগুলো সব পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে। আর পৃথিবী তত্ত্ব। পৃথিবী তত্ত্ব মাত্র দুটো দিকে আছে, একটা এসএসডব্লিউ, একটা সাউথ ওয়েস্ট, এই তো 2 জায়গায় রয়েছে। হুম। আর মেরুদণ্ড আসছে মানে হাড়, অর্থাৎ পৃথিবী তত্ত্ব। তার মানে এর দিক কোনটা হবে? এসডব্লিউ হবে, সাউথ ওয়েস্ট। আচ্ছা, শীত দ্বারা সাউথ ওয়েস্ট। মেরুদণ্ড নেই, কে বললো দেখি? ওটা অ্যাডভান্সে করিয়েছিলেন স্যার আমাদের। আচ্ছা আচ্ছা। তাহলে স্যার রস টস সবই তাহলে এই পৃথিবী তত্ত্বের মধ্যেই পড়ছে, তাই তো? কোনটা? রস, মজ্জা, হাড় এগুলো সবই পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ছে, তাই তো? না, রস পৃথিবী তত্ত্বের মধ্যে আসবে না। রস যা হবে, রস বা হরমোন, জলতত্ত্ব। সব জল তত্ত্ব। দাঁত আর হাড় তাহলে পৃথিবী তত্ত্ব, হুম, আর রস মজ্জা জলতত্ত্ব। সব জল তত্ত্ব চলে যাবে। এখানেই তো মজা। আচ্ছা, আর একটা জিনিস এখানে নেই যেটা দেখছি, সেটা হচ্ছে রোগের কোনো বর্ণনা বা রোগ, শুধু রোগ কটা আছে এখানে, 150টা রোগ হবে এইটাই লেখা আছে। হুম, রোগের লক্ষণ বা রোগ কি হতে পারে, তার থেকে নিরাময় কি করে হয়, এগুলো কিন্তু নেই এখানে। মানে একদিনে সব জেনে যাবেন? না, আমি জিজ্ঞেস করি। রোগের লক্ষণ, রোগ নিরাময় কি করে হবে? পুরো মেডিকেল সায়েন্স পড়তে হবে আপনাকে। চিন্তা নেই, আমরাও রেখেছি রোগ কিভাবে আসে, তার সিমটম কি থাকে, তার নিদান কি, একটা বোরিং চ্যাপ্টার রাখা আছে শেষের দিকে। আছে স্যার নিট দিতে হবে কি? হ্যাঁ, কি হবে? বললাম নিট দিতে হ্যাঁ, দিলে দেয়া যেতে পারে। না, আয়ুর্বেদে তো নেট হয় না স্যার, এটা তো আয়ুর্বেদের চ্যাপ্টার মধ্যে পড়ে। হুম, আয়ুর্বেদিক নেট হয়?
নিট দিয়ে এখন বিএমএস নিট দিয়ে হয়। যাকে এই এই পর্যন্ত ক্লিয়ার তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইবার ঠিক যেমন কোনো একটি কারণে বা কোনো একটি অর্গানের কারণে সম্পূর্ণ শরীরে ডিসপুট আসতে পারে না, কারণ একটা অর্গান ডিস্টার্ব হলে তাকে সাপোর্ট দেওয়ার জন্য অন্যান্য যে কোনো অর্গান রেডি থাকে, তাকে সাপোর্ট দিয়ে দেয়। যতক্ষণ না একাধিক অর্গান ডিস্টার্ব হচ্ছে ততক্ষণ শরীরে কোনো রকম প্রবলেম আসে না। ঠিক তেমনি যে কোনো একটা দিক খারাপ হলেই শরীরে প্রবলেম আসতে পারে না, কারণ একটা দিক খারাপ হলে আর একটা দিক রেডি থাকে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। যতক্ষণ না একাধিক দিক ডিস্টার্ব হয়, ক্ষতিগ্রস্ত হয়, ততক্ষণ পর্যন্ত শরীরে কোনো অর্গানও প্রবলেম হতে পারে না। এবার গুলিয়ে গেল সবটা। এতক্ষণ জানলাম কি না, হ্যাঁ। এই দিকে প্রবলেম থাকলে এই অর্গানে প্রবলেম হয়। এইবার কথা পুরো চেঞ্জ, যে একটা দিক ডিস্টার্ব থাকলে মাল্টিপল দিক ডিস্টার্ব না হলে কোনো পার্টিকুলার অর্গানে প্রবলেম আসতে পারে না, তাই তো? এইবার জিনিসটাকে আরো সহজ করে দিই। যেমন প্রথমেই আমরা ধরলাম কিডনিকে। এটা কি কিডনি তো? দেখুন, কিডনি প্রবলেম কখন আসবে, কোন কোন দিক প্রবলেম থাকলে? ইএসিতে, এসিতে এবং এনই। হ্যাঁ, এনএনই আর এনই, এই দুটো হচ্ছে কমন দিক। প্রত্যেকটা অর্গানের সঙ্গে এটা থাকবে কমন। শরীরে কোনো রকম প্রবলেম হয়েছে, অর্থাৎ ধরি আমি কিডনির প্রবলেমই ধরে নিলাম, শুধুমাত্র ইএসি আর এসি খারাপ আছে বলেই যে কিডনির প্রবলেম হয়ে যাবে ফট করে, এমনটা নয়। তার সঙ্গে কোনো না কোনোভাবে এনএনই অথবা এনই, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিককে থাকতে হবে, মানে সাপোর্ট দিতে হবে। কারণ এর প্রধান কারণ হচ্ছে এনএনই কি, এনএনই হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম। এনএনই ডিস্টার্ব হলো মানে আমাদের ইমিউনিটি পাওয়ারটা কমে গেল। এবার যে ব্যক্তির শরীরে ইমিউনিটি পাওয়ার কমে যায় তাকে যে কোনো রোগ খুব সহজেই গ্রাস করতে পারে, তাই না? আর নর্থ ইস্ট কি না, নর্থ ইস্ট হচ্ছে আমাদের ইনটিউশন পাওয়ার, আমাদের হিলিং পাওয়ার। নর্থ ইস্ট ক্ল্যারিটি, মাইন্ড, এটাকে আমরা জানি। আমাদের হিলিং পাওয়ারটা কমে গেল, আর হিলিং পাওয়ার কমে যাওয়া মানে সে আরো ধীরে ধীরে বেশি করে অসুস্থ হবে। এইবার বলুন, এই পর্যন্ত কতটা বুঝলেন? ঠিক আছে আমার কাছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে না, একটু যাবো এগিয়ে। এই অবধি স্যার। স্যার এমনি থাকছে। এটা শেষ করে দিন, মানে এই অর্গান গুলোকে শেষ করে দিন। আর তো কটা আছে, 4-5টা আছে। এই অর্গান শেষ করলে বাঁচবেন কি করে সেরেছে? না, মানে এই যে আমি দেখছি যে আপনার এই পিডিএফটা আর 3-4টে আছে এই কিডনির পরে, এটা মোটেই সেখানে বলুন। 3-4টে না নেই, আরে এটা ঠিক অনেক আছে, বড় চ্যাপ্টার। এটা মোটেই 3-4টে নেই, মনে হচ্ছে 3-4টে আছে, এটা আছে অনেকগুলো। আচ্ছা। হ্যাঁ, এটা অনেকগুলো, অনেকটাই আছে। পরবর্তীকালে প্রাণবায়ু, অপানবায়ু এইসব গুলো আছে। শুরু করলে তখন থামানো নেই। এইগুলো তো দেখতে পাচ্ছি না এর মধ্যে, প্রাণবায়ু, অপানবায়ু। ওটা আমার মুখে মাথায় আছে, ওটা ওখানে নেই। আচ্ছা। আপনাদের কি বায়ু পড়িয়েছিলাম? 10 প্রকার বায়ু পড়ানো হয়েছে? না, আচ্ছা, আমাদের কত কিছু পড়াননি বলুন তো স্যার, আমরা সবেতেই না বলছি। প্রবল বাবু আছেন লাইনে? হ্যাঁ, আছি। একটু বায়ুটা বলে দিন না। 5টা বায়ু স্যার পড়িয়েছিলেন। 5টা 10টাই পড়িয়েছি। আচ্ছা, এই বায়ু স্যার, মনে হচ্ছে পিডিএফ আছে?
স্যার বায়ুর পিডিএফ থাকলে পিডিএফটা যদি দেন তাহলে ভালো হয়। বায়ুর কোনো পিডিএফ এই মুহূর্তে নেই, তবে চেষ্টা করছি বানিয়ে দেওয়ার। ততক্ষণ প্রবলবাবু ঠিক যতটুকু বায়ু সম্বন্ধে আপনি জানেন ততটুকু শুনিয়ে দিন এনাদেরকে। স্যার 5টা বায়ু আমার কাছে অন্ত দেখতে পাচ্ছি, প্রাণ বায়ু, অপান বায়ু, সমান বায়ু, উড়ান বায়ু, ব্যান বায়ু। এটা হচ্ছে বায়ু। হ্যাঁ, 5টা বায়ু টোটাল। প্রাণ বায়ু, অপান বায়ু, হ্যাঁ। সমান বায়ু, উড়ান বায়ু, ব্যান বায়ু। ব্যান বায়ু বুঝলাম, ব্যান বায়ু আবার কি হবে? ব্যান বায়ু, ব্যান বায়ু। বয়সকলে আকার বুঝতেন না তো উমা। তুলে দিয়েছে তুমি বলেছে ঘুরিয়ে দিয়েছিলে ওইদিকে ঘুরিয়ে দিয়েছিলে। বয়সকলে আকার বুঝতেন না। হ্যাঁ, ব্যান প্রাণ বায়ু। বায়ু, প্রাণ বায়ু ম্যাডাম হচ্ছে একটু, মানসী ম্যাডাম একটু একটু অফ করুন না। প্রবলবাবু বলুন। প্রাণবায়ু, অপান বায়ু, সমান বায়ু, উড়ান বায়ু, ব্যান বায়ু। প্রাণবায়ু হচ্ছে আমাদের থাকে হচ্ছে বুকে, লাংস, এই জায়গাটা প্রাণবায়ু থাকে। নাভির, শরীরের নাভির নিচের অংশটা থাকে হচ্ছে প্রাণবায়ু, অপান বায়ু, যে কিডনি এবং নাভির নিচের অংশটা, সেটা হচ্ছে অপান বায়ু। তারপরে আমাদের যে খাবার যে খাবার খাচ্ছি, সেই খাবার হজম করা, পেটে যে খাবার যে ডাইজেশন সিস্টেম, সেইটা হচ্ছে সমান বায়ু। মানুষের ওই কথা বলার শক্তি যেটা আছে, যেটা বাক শক্তি যেটা আছে, গলা মানে কণ্ঠ যেটা, সেটা হচ্ছে উড়ান বায়ু। আর ব্যান বায়ু সারা সমগ্র শরীর জুড়ে আছে। এই একটু আগে আমরা প্রবলবাবু একটু দাঁড়ান, আমি একটা জিনিস শুধু জিজ্ঞেস করি। একটু আগে আমরা শিখলাম যে বায়ু বলতে আমরা বাতকে বুঝি। তা বাত আমাদের আছে পেটের নিচে, তা মাথার উপরে কি করে বায়ু চলে গেল? আমি কি বলছি বুঝতে পেরেছেন প্রবলবাবু? একটু আগে তো আমরা শুনলাম স্যারের কাছ থেকে যে বায়ু বলতে আমরা বাতকে বুঝি, যেটা তমগুণের অধিকারী। তো বায়ুর আমরা ছবি দেখলাম পেটের তলা পর্যন্ত। আপনি একমাত্র বললেন সমান বায়ু না উড়ান বায়ু মাথার উপর না গলার উপরে চলে গেছে, কি করে গেল? ওটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে বাত প্রধান, ওটা বাত প্রধান। আর আমি এটা কথা বলছি যে 5টা বায়ুর কথা আমাদের বলা হয়েছে, প্রাণ বায়ু, অপান বায়ু, সমান বায়ু, উড়ান বায়ু, ব্যান বায়ু, এটার কথা। যে এই বায়ুগুলো কোথায়? প্রাণবায়ু থাকে হচ্ছে বুকে, লাংসে, অপান বায়ু থাকে কিডনিতে, সমান বায়ু থাকে হচ্ছে আমাদের খাবার হজম করার যে শক্তি পেটে, উড়ান বায়ু থাকে হচ্ছে আমাদের গলাতে, এবং ব্যান বায়ুটা আমাদের শরীরে থাকে এবং সেটা পায়ের দিক থেকে মাথা অবধি সার্কুলেট করে। ঠিক আছে? এই 5টা ভাগ আমি চাই, 5টা ভাগই আমি জানি। তবে আমাকে আর একটু দেখতে হবে দিতে। আর প্রাণবায়ু আরো 5টা ভাগ মনে হয় শরীরের বাইরে আছে মনে হচ্ছে। হ্যাঁ, সেটা স্যার একটু বলুন। বেশ, বায়ুটা অন্য কোনো একদিন হোক। হ্যাঁ, ওটা সময় লাগবে, ঠিক আছে, হবে না, এই ওটাই বলছি। একটু আগেই বায়ু কোমরের নিচে পড়েছে, তো এক্ষুনি উপরে উঠে গেলে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, বায়ুটাকে একটু সেটাই তো আমি ওই কারণে ভাবছি। 6 দিন বায়ু কোমরের নিচে থাকবে, তারপর ব্যথা উঠবে। না না, বায়ু মাথায় উঠে গেলে অসুবিধা হয়ে যাবে, আবার ডাক্তার ভর্তি করতে হবে, দরকার নেই। না, বায়ু দূষণে আঘাত আছে। বেশ, ঠিক আছে, বায়ু এখন পায়ের নিচেই থাক, মাথার উপরে তুলতে হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আর সৌমেন বাবু, আপনি রেডি থাকবেন। কিছু মনে রাখতে তো এমনিতেই প্রাণবায়ু বেশি আমার একটু দরকার আছে। এই যে আমি কেন রেডি থাকবো? কি হলো আবার? আমি কি করলাম? আজকে যেখানে শেষ করছি এই পর্যন্ত, আগামী সপ্তাহে আপনাকে পড়াতে হবে। আজকে যেখানে শেষ করলেন, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই।
এটা মুখস্থ হয়ে গেছে এখনই। বেশ, ঠিক আছে। হ্যালো, বলছি আমার একটা বক্তব্য আছে। হ্যাঁ, বলুন। আমি ওই যে বাস্তুর আমার ঘরের ছবিটা পাঠিয়েছি, ওই বাস্তু থাকতে পারবো না বিক্রি করে দেবো? একটু যদি তোমার মানে যারা শিখছে তারা যদি একটু অ্যাডভাইস দেয়, কোনো উপদেশ দেয়, আমার ভালো হবে। স্যার ছাড়া যদি কেউ যারা পুরোনো বাস্তুতে পড়েছে না, কেউ ছবি দেখে দেখে ওরকম আসে। ভাবে বলা মুশকিল স্যার, ছবি দেখে বলা মুশকিল। বলতে পারে। ছবি দেখে বলতে আমি জানি না কোন গ্রুপে পাঠিয়েছেন, মানুষবিধি তো আমাদের গ্রুপে নেই, যাই হোক। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, আমি আমার আপনারই মনে হয় বলতে না ছবি দেখে বলা মুশকিল। তাহলে কি ড্রয়িংটা করে নিয়ে আসতে হবে? একদম একদম। ও, ড্রয়িংটা তো আমাকে তাহলে করতে হবে। আচ্ছা, নাহলে ওখানে গিয়ে করতে হবে। ছবিতে একরকম বোঝা যায়, চক্র ফেলে একরকম উঠে আসে, তো সেই কারণে বলা হচ্ছে। এবার স্যার যা বলবে। ছবি স্যার দেখে লেফট বলাটা হয়ে গেল। অসুবিধা। হ্যাঁ, ছবি দেখে বলাটা অসুবিধা, আবার কারণ ঠিক। ছবি থেকে তো আমরা দিক বুঝতে পারবো না, আর দিক না বুঝতে পারলে প্রেডিকশনটা ভুল হবে। তো ওটা কিভাবে আমি করবো ড্রয়িংটা? এই রে, ড্রয়িং কিভাবে করবো বলি কি করে? ড্রয়িংটা এখন আমার মাথায় ঢোকেনি এখনো। ড্রয়িংটা মাথায় কোনো ঢোকানোর ব্যাপার না, জন্য যেদিকে প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যাল ক্লাস না মানুষেরই করলে কোনো ড্রয়িং ব্যাপার নয়। হুম, আচ্ছা। ড্রয়িং অত্যন্ত স্যার সহজ আমি একটু একটা বলে বিষয়, দেবো। একবার বুঝে গেলে কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে ওটা ওখানে বসে ড্রয়িংটা করতে হবে? হ্যাঁ, ওখানে বসেই ড্রয়িংটা করতে হবে। স্যার এবার বেরোচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে। স্যার এই সপ্তাহে কোনো কোনো ভিজিট ছিল নাকি? হ্যাঁ, আজকেই একটি ছিল বেহালাতে। একটু বলুন না 2 মিনিটের আমি জন্য। যেতাম, বেহালাতে হলে ভালো হতো, আমি যেতাম। আজকে এটা হঠাৎ স্যার করেই বলতে হয়েছে, পারতেন স্যার। কোনো ঠিক ছিল না। আজকে ও গতকালকেই ফিক্সড হয়েছে, আজকে বেরিয়ে গেছিলাম, কোনো আগে থেকে খবর ছিল না। স্যার আগামী সপ্তাহে কোনো আছে কিছু? এখনো পর্যন্ত সেরকম বুকিং নেই। এবার সব জায়গায় তো সবাইকে মানে অ্যালাউ করা যায় না, কিছু কিছু প্রাইভেসি থাকে ক্লায়েন্টের, যার জন্য আমরা সবসময় রাখতে পারি আচ্ছা না। আচ্ছা হুম, আচ্ছা আচ্ছা। একটু যদি বলেন কোনো অসুবিধা যদি না থাকে। না, আজকে আজকে নতুন একটা যেটা ছিল, ভিজিট আজকে করে। সেরকম হিস্ট্রি কিছু না। আজকে তারা একটা ফ্ল্যাট নেবে, তো ফ্ল্যাটটা নিতে পারবে কি পারবে না একটা কোয়ারি ছিল মাত্র, ব্যাস এইটুকুই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম কিছু না। ও ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। 10:30 বেজে গেছে। ঠিক আছে, শুভরাত্রি স্যার। খাওয়া দাওয়া করবে তো? শুভরাত্রি। হ্যাঁ, বেশ বেশ, ঠিক একদম আছে। একদম ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি 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 স্যার। শুভরাত্রি। আগামী সপ্তাহে সকলে পড়াশোনা করে আসবেন।